সো লারাভেল লারাভেলের টপিক আজকে হচ্ছে আপনাদের জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস হয়েছে আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে লারাভেল দিয়ে আসলে জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেশন নিয়ে ওইটা বাইরে নেবে। ঠিক আছে, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে লারাভেল ইনস্টলেশন এবং লারাভেল কিভাবে এমভিসি প্যাটার্ন নিয়ে কাজ করে। আমরা এতদিন যে টপিকগুলো করছিলাম এর সাথে লারাভেলের মিল কোথায়, বুঝতে পারছি? সো এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। এর মধ্যে আপনারা কেউ যেটা করেন, সো এখন যেটা মূল টপিকের জায়গাটা হচ্ছে আসলে লারাভেল কি, কেন, কিভাবে কাজ করে। ওকে, সো লারাভেল কিছুই না, আমি যেটা আসতে চাই এরকম একটা ম্যাপিং দিয়ে বোঝানোর চেষ্টা করি। ইটস এ ডেভেলপমেন্ট আর এটা হচ্ছে ডিজাইন। এখানে আমরা ইউজ করছিলাম ফ্রন্টিং এর জন্য বুটস্ট্র্যাপ। কথা বলা যাবে না, মুড অফ হলে কিন্তু আমি ক্লাস বাদ দিয়ে দিব। ডেভেলপমেন্টে আমরা পাইছি হচ্ছে লারাভেলকে, মার্কারে কালি শেষ। সো লারাভেল দুইটা জিনিসকে আমি সামনে সামনে রাখলাম। কেন রাখতে পারলাম, কেন? এটাও একটা ফ্রেমওয়ার্ক, এটাও একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কে কি সুবিধা ছিল, কি কি বিষয় ছিল আমি আপনাকে বলি। বুটস্ট্র্যাপ সে ইউজ করতো সিএসএস, হ্যাঁ, কিন্তু আপনাকে সময় বাঁচা দিত। সো লারাভেল ইউজ করবে পিএইচপি, আপনাকে টাইম সেভ করে দিবে। বুটস্ট্র্যাপ শিখতে হলে আপনাকে কিছু ফাইল ইনস্টল করতে হয়েছে, তার মানে কিছু সিএসএস ফাইল ইনস্টল করতে হয়েছে, যেমন বুটস্ট্র্যাপ min.css এরকম একটা ফাইল ছিল, min.css। এখানেও আপনাকে কিছু ফাইল ইনস্টল করতে হবে, যেগুলো হবে হচ্ছে বিভিন্ন ফাইলে থাকতে পারে, ক্লাস ফাইল, অবজেক্ট ফাইল, বিভিন্ন রকমের কিছু ফাইল এর মধ্যে থাকবে। ক্লিয়ার? তাহলে পুরো বিষয়টাকে এবার যদি আপনাকে এক কথায় বলতে হয়, আপনি শুধু মাথায় ইমাজিন করবেন বুটস্ট্র্যাপ আর উত্তর দিবেন লারাভেল। ক্লিয়ার? আপনার মাথায় থাকবে হচ্ছে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ কি, কেন, কিভাবে কাজ করে, আর উত্তরগুলো দিবেন, মুখে বলবেন হচ্ছে লারাভেলের কথা। তার মানে লারাভেল ইজ এ ফ্রেমওয়ার্ক যে আসলে পিএইচপি নিয়ে কাজ করে। ক্লিয়ার? এবং এটা অবজেক্ট ওরিয়েন্টেড, যেহেতু পিএইচপি দুইটা ফর্ম, এটা প্রসিডিউরাল অবজেক্ট ওরিয়েন্টেড, সেই ক্ষেত্রে এটা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করে। সো এটা আমাদেরকে যেটা করবে, মনে করেন বুটস্ট্র্যাপ কি করে, টাইম সেভ করে দেয়, একটা ফরম্যাটিং এর কাজ করে দেয়, ক্লাস অলরেডি বিল্ট ইন থাকে, আপনি শুধু ওর মধ্যে থেকে ইউজ করতে চান। সো এখানেও বলেন যে আপনাকে টাইম সেভ করে দিবে, অল্প সময় আপনি একটা প্রজেক্ট রান করতে পারবেন এবং বড় প্রজেক্টগুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। তাই তো হয়, আমরা ল্যান্ডিং পেজ বলি, এই পেজ বলি, যেই পেজ ডট স্টক পেজ বলি, যাই বলি না কেন, বুটস্ট্র্যাপ থাকলে আমরা একটু স্বস্তি পাই, অসুবিধা নেই, আমরা অনেক কাজ আগায় যাবে। সো এটা সেম। যদি এমন প্রশ্ন হয়, আমরা কি আসলে ছোটখাটো প্রজেক্ট লারাভেল ইউজ করব নাকি বড় প্রজেক্ট হলে লারাভেল ইউজ করব? বড় প্রজেক্ট লারাভেল অবশ্যই ইউজ করবেন, ছোট প্রজেক্টও চাইলে করতে পারেন। বুঝতে পারছেন? কারণ প্রজেক্ট ছোট হোক আর বড় হোক, আপনার হচ্ছে টাইম সেভ করা এবং সহজে কাজটা করতে পারা হচ্ছে আমাদের ডেভেলপার দিক থেকে টার্গেট। কাজটা যত সহজে করা যায়, তাহলে লারাভেল যত আপনাকে সহজে কাজ করার সুযোগ দিচ্ছে, তাহলে ছোট বড় প্রজেক্ট আপনাকে হিসাব করার দরকার নাই, আপনি দুইটাতে ইউজ করেন। ক্লিয়ার? ফাইন। এখন আপনার যদি এটা প্রশ্ন হয় যে আমি তো আসলে ওপি ভালো বুঝি নাই, তাহলে আমি কি করব? ওপি বুঝা বলতে আসলে আপনি কি বুঝছেন সেটা আগে ক্লিয়ার হন। ওপি বলতে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস, তারপরে ভিজিবিলিটি, ক্লাস, অবজেক্ট, তারপরে নেম স্পেস, তারপরে অটো লোড, কম্পোজার ইত্যাদি সবগুলো মিলে তো আমাদের ওপি সেকশনটা ছিল। কিন্তু আমি শুধু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি এটা বুঝেন ক্লাস কিভাবে ডিফাইন করতে হয়? ক্লাসে কি কি থাকা উচিত সেটা কি আপনি বুঝেন? আপনি কি বুঝেন ক্লাস কেন লিখতে হয়? এই ক্লাসের কোনো প্রপার্টি বা কোনো মেথডকে অ্যাক্সেস করতে হলে কি করতে হয়? তার মানে দিন শেষে কি আপনি ক্লাস আর অবজেক্ট এই দুইটা বিষয় কি ক্লিয়ার? এক্সটেন্ড এই কিওয়ার্ডটার কাজ কি আপনি কি বুঝেন? ইটস এনাফ। ওকে, আর দ্বিতীয় কিছু বিষয় লাগে, যেমন বেসিক লেভেল থেকে আমাদেরকে সাধারণত অ্যারে আছে, যেহেতু আমরা ডাটা অনেক সময় অ্যারে আকারে পাঠাই, কারণ সিঙ্গেল পাঠাতে গেলে আমাকে 2-3টা প্যারামিটার পাস করতে হবে, তার চেয়ে অ্যারে আকারে পাঠিয়ে দিলে একসাথে চলে যায়, আবার ধরার সময় কি ধরে ধরে ধরা যায়, সো এটা আমার জন্য সহজ হয়। সেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারেটাও একটু ক্লিয়ার হওয়া ভালো। এতটুকু মিনিমাম আপনার কাছ থেকে রিকোয়ারমেন্ট, আপনি লারাভেল শিখতে চাচ্ছেন। ক্লিয়ার?
এবার আরেকটা প্রশ্নের উত্তর দেই। আপনি মাথায় রাখতে পারেন যে এই কোর্সে আর 6টা ক্লাসে কি লারাভেল শেখাবে? লারাভেল একটা কোর্সই করতে হবে। উত্তরটা আমি এইভাবে দেই আপনাকে, যে লোক ভালো সিএসএস জানে তার কি আলাদাভাবে বুটস্ট্র্যাপ করার কথা কোর্স করা দরকার হয়? আর যে লোক সিএসএস পারে না সে কি বুটস্ট্র্যাপের কোর্স করে কি সাইট বানাতে পারবে? কয়টা ক্লাস মুখস্থ করে কি দুমদাম লিখলেই সে কি পারবে ওই রেড কালারটা কোনোদিন গ্লো করতে? ক্লাস ডেঞ্জার দিলে যে রেড হয় তার জন্য রেড নিয়ে পড়ে থাকতে হবে। এটাকে যদি একটু লাইট করতে হয় তখন সে ক্লায়েন্টকে বলবে, স্যার লাইটটা কি ফুটছে, দেখেন রেডটা হওয়াতে জায়গাটা কি সুন্দর লাগতেছে। আসলে সে যেটাকে আসলে লাইট করতে পারবে না এটা তো বলবো না। ডিফারেন্সটা কি বুঝছি? তাহলে আপনি যদি পিএসপি তে ভালো হন, আপনি যদি ওপিটা ভালো বুঝে থাকেন, আপনি যদি আমার প্রজেক্টটা আমি যেভাবে করাইছি সেভাবে যদি করে থাকেন, আপনাকে এটার জন্য আলাদা কোনো কোর্স পে করতে হবে না, কোথাও কোর্স করতে হবে না, আমি গ্যারান্টি দিলাম। ক্লিয়ার? আর লারাভেলের কোর্স করতে গেলে জটিলতার জায়গাটা আমি আপনাকে বলি, আমরা এই জায়গা থেকে এর আগে লারাভেলের কোর্স অফার করছি, আমাদের কোর্সটা স্টেবল হয় নাই। কারণ হচ্ছে আমরা যখন লারাভেলের জন্য কোর্স অফার করছি, এমন লোক আসছে তারা পিএসপি আগে করে নাই, তারা ভাবছে এইটাই মনে একটা কোর্স, এটাই মনে হয় করতে হবে, এটা করলে বলে টাকা আসে। তো যখন আসছে আর কমান্ড দিছে এক্সটেন্ড দিছে, 4-5টা এক্সটেন্ডের পরে সেও এক্সটেন্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? অবশ্যই এটা সত্য, আপনি বুঝতে পারেন। আপনাকে এই জায়গায় নিয়ে আসতে আমার 36টা ক্লাস লাগছে, মেবি আজকে 30টা ক্লাস। তাহলে আপনি চিন্তা করেন প্রথম দিন যদি আপনি এই বিষয়গুলো দেখতেন কি হইতো আপনার সাথে? এই একটা প্রবলেম। আরেকটা ইস্যু হলো, যে ভালো বুঝে ওপি খুব ভালো জানে, তার কাছে খুব ভালো ক্লিয়ার কনসেপ্ট আছে, তার কাছে মনে হয় নতুন কিছু তো পাচ্ছি না, আমি আগে করতে পারতাম। মানে তার জন্য বোর্ডিং, ওর জন্য বোর্ডিং, দিন শেষে লারাভেলে কোনো কোর্সই নাই। বুঝতে পারছেন? তার মানে এই লেভেল থেকে কোর্স করে লারাভেল শিখবেন এটা ভুলে যান, বরং আপনি ওপিতে আরেকটু গুরুত্ব দেন, দিয়ে এসে লারাভেলটা নিজে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেন। আমার এখানে যে 6টা ক্লাস, এই 6টা ক্লাস মাস্ট বি ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে সুইচ করতেছেন, সো ব্রেক পয়েন্টটা এটা আপনাকে একটু ধরা দিতে হবে। কিন্তু এটা যদি ভালো করে ধরতে পারেন দেন আপনাকে আর কোনো কোর্স করতে হবে না, জাস্ট ক্লিয়ার। আর আপনাদের এই ক্লাসটা যে নিচ্ছে উনি অলরেডি মানে লারাভেলের উপরে 2-3 বছর ধরে ডেভেলপমেন্টে আছে। সো রিয়েল টাইম কি কি অসুবিধা, কি কি সুবিধা, কোন কোন জায়গাগুলো কিভাবে প্রবলেম সলভ করতে হয় উনি আমার সাথে অনেক অনেক বেটার জানে। বুঝতে পারছেন? মেবি আমার মতো এরকম চাপা মারতে পারবে না, কারণ এই ট্রেনিংটা উনি নেয় নাই। কিন্তু উনি জিনিস এই অর্থে যে উনি ওনার ডেভেলপমেন্ট স্কিলটা অনেক ভালো, তার মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে উনি আমার চাইতে অবশ্যই বেস্ট। সো এই ফায়দাটা নেওয়ার চেষ্টা করেন, এবং এটাকে কেন্দ্র করে মূলত আমাদের এই ট্রেনিং মানে সুইচ করার মানে ডিসিশনটা। ক্লিয়ার? লারাভেল কাজ করার জন্য, পিএসপি শেখার জন্য মাথায় যেন থাকে। লারাভেল শেখার কিছু নাই, লারাভেল ইমপ্লিমেন্টের জিনিস, ওখানে অ্যাপ্লাই করতে হবে, টাইম কমাইতে হবে, এটা হলো টার্গেট। আর পিএসপি তে টাইম বাড়বে, কোড অনেক বড় বড় হবে, লম্বা লম্বা হবে, বুঝতে হবে, শেখার পয়েন্ট এখানে শিখতে হবে। সো শেখার জায়গাটা, গল্পের জায়গাটা, বুঝানোর জায়গা, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আমি ছিলাম, এটা মোটামুটি ফাইনাল ডান। যদি আপনার কোনো টপিক এদিক সেদিক থাকে আপনি ওই ভিডিওগুলো আবার একটু রিভিউ করে ওটা সলভ করে নেন, ওইটার জন্য নতুন করে আপনাকে কিছু করতে হবে না। আর লারাভেলের এই জায়গাটা একেবারে ক্লিনলি আপনি এটার উপর ফোকাস করেন। আমি আজকের ক্লাসে যেটা করব, আমি যেই প্রজেক্টটা করছিলাম সেটার সাথে লারাভেলটাকে জয়েন করে দেব। বুঝতে পারছেন? মানে স্টার্টিংটা আমি করে দিচ্ছি। বুঝছো বিষয়টা? অবজেক্টিভ লারাভেলের ক্লাস কি যে উনি নিবে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিল। সো নেক্সট আমি যেটা বিষয় নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আসলে এমভিসি মডেল। পিএইচপি এর যখনই ফ্রেমওয়ার্কের বিষয়টা আসবে তখনই প্রথম যে শব্দটা আপনার মাথায় হিট করবে সেটা হচ্ছে এমভিসি প্যাটার্ন। এমভিসি প্যাটার্ন বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আর আমরা যে প্রজেক্ট এতদিন করলাম সেটা কি আসলে এমভিসি তে ছিল কিনা, বুঝতে পারছেন? সো এমভিসি আমি প্রশ্ন উত্তরে আসতেছি, তার আগে আমি আমার প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাস করি। ক্লিয়ার? আমার প্রজেক্ট বলতে আমি যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট করলাম ওখানের বিষয়টা কি ছিল, এরকম ছিল একটা ইনডেক্স পেজ, হয়তো বা স্টুডেন্টের উপরে যায় মেনু থেকে ও ক্লিক করলে একটা স্টুডেন্ট পেজের জন্য রিকোয়েস্ট যায় ইউআরএল থেকে, তাই না? এই পেজটাতে আমি দেখানোর চেষ্টা করছি সকল স্টুডেন্টের রেকর্ড। ক্লিয়ার?
এই ইউআরএলটাতে যখনই কেউ এরকম একটা রিকোয়েস্ট পাঠায়, বলে যে ভিউ এর ভিতরে স্ল্যাশ দিয়ে যখন স্টুডেন্ট স্ল্যাশ দিয়ে যখন সে ইনডেক্স বলে ইন্টারটা প্রেস করে, সাথে সাথে যেই ঘটনাগুলো ঘটে সেগুলো একটু মাথায় রাখেন। সে এন্টার দেওয়ার সাথে সাথে এই পেজটা লোড হইতে চেষ্টা করে, কিন্তু লোড হওয়ার সময় দেখে তার মাথায় হেডারও নাই ফুটারও নাই। সে একটা মেথড পায়, বলা থাকে ইনক্লুড হেডার, মনে আছে? তাহলে header.php কে সে প্রথমে ইনক্লুড করে, এক নাম্বার কাজটা। এবং লাইনটা এখনো পড়তেছে কিন্তু সে, তাহলে প্রথমে ঢুকে দেখে হেডারকে ইনক্লুড করতে হবে। সো খুঁজে বের করার চেষ্টা করে হেডার আছে কোথায়, মেবি সেটা এখানে আছে। তাহলে এই জিনিসটা এখন এই জায়গায় এসে জোড়া লাগলো, তাহলে আপনি স্লাইড পাবেন, মেনু পাবেন, সবকিছু পাচ্ছেন। ক্লিয়ার? দ্বিতীয়, যখন এই লাইনটা পড়তেছে তখন দেখে এখানে একটা টেবিল আছে, এখানে ডাটা থাকার কথা, কিন্তু ডাটা তো তার কাছে নাই। এই পেজে কি কোনো স্ট্যাটিক কোনো ডাটা বলা ছিল না। এই পেজে যেটা ছিল, এই দ্বিতীয় 3 নম্বর লাইনে একটা ইনডেক্স মেথড কল করা ছিল। একটা অবজেক্ট তৈরি করে একটা ইনডেক্স মেথডকে কল করা ছিল। তাহলে ইনডেক্স মেথড ডাটা দিছে তাকে। প্রশ্ন হলো ইনডেক্স মেথড ডাটা পাইলো কোথায়, আর ইনডেক্স মেথড আছেই বা কোথায়? খুঁজে বের করার চেষ্টা করলাম যে এসআরসি এর মধ্যে যে স্টুডেন্ট নামে একটা ফোল্ডারের ভিতরে যায়, স্টুডেন্ট নামে একটা ক্লাসের মধ্যে যায় ইনডেক্স নামে একটা মেথড কল করা আছে। ক্লিয়ার? তাহলে এই পেজ থেকে মূলত এই পেজে ডাটা নিয়ে আসতেছে আমাদের জন্য। আমার প্রশ্ন হলো ও ডাটা পাইলো কোথায়? ও যেটা করছে, একটা কোয়েরি লিখছে, বলছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তাই না? এই কোয়েরির সাহায্যে ডাটা পাইছে। এই কোয়েরিটা সে চালালো কিভাবে? সে আবার কানেকশনের কাছে গেছে, কানেক্ট, ওই যে মনে আছে ভিডিও কানেকশনের মাধ্যমে যে কানেকশন সিলেক্ট মানে ফাইনাল করে এসে তারপরে সে ডাটাবেজে ঢুকছে। এই ডাটাবেস থেকে কোয়েরিটা যখন চালাইলো, কিছু রেকর্ড তাকে সে দিল। কাকে? ইনডেক্স এই মেথডটাকে দিল। এই মেথড সেটা পাওয়ার পরে সে কি করলো? রিটার্ন করলো ফেচ অলকে, মনে আছে? ফেচ অলকে যখন রিটার্ন করলো, এবার যেখান থেকে কল হইছে ওখানে আবার ডাটা চলে আসছে। এই ডাটাটাই এই কোয়েরিতে সে দেখলো। দেখার পরে লাস্টে এসে এই জায়গায় আবার ইনক্লুড করে ফুটারকে ইনক্লুড করা ছিল। সো এইভাবে সে পেজটা footer.php কে লিংক করলো। ক্লিয়ার? এই ঘটনাটা ঘটছে না? আমি একটু প্রমাণ দেই। আমার কথা তো আপনাদের বিশ্বাস কম হয়। বিশ্বাস করছি না বিশ্বাস করা লাগবে না। আমি একটা রিয়েল টাইম এক্সাম্পলে চলে যাই। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রজেক্ট, একটা প্রজেক্ট থেকে দেখালেই হবে। সো খেয়াল করেন, এই হচ্ছে আমার ইনডেক্স পেজ। এই ইনডেক্স পেজের এই 2 নাম্বার লাইনটা যখন পড়তেছে, সে কি কাজ করতেছে? হেডারটাকে ইনক্লুড করতেছে, দ্যাটস মিন্স এটাকে এখানে জোড়া লাগাইলো। ওকে ফাইন। 3 নাম্বার লাইনে এসে সে একটা অটো লোড ফাইলকে লোড করার চেষ্টা করতেছে। এই জন্য, কারণ ক্লাসটাকে পাইতে হবে, সো ওই ফাইলটাকে ইনক্লুড করতে হবে, সেটা নেম স্পেসে সেই গল্পটা। 5 নাম্বার লাইনে এসে সেই অবজেক্টের থ্রুতে যে ইনডেক্স মেথডকে কল করছে। খুঁজে বের করার চেষ্টা করি ইনডেক্স মেথড কোথায়। এই সেই ইনডেক্স মেথড, স্টুডেন্ট ক্লাসের ইনডেক্স মেথড। সে এই কোয়েরিটার মাধ্যমে ডাটা নিয়ে আসছে। সে এই কোয়েরিটা পাঠানোর আগে $this কানেকশনকে কিন্তু তার খুঁজে পাওয়া লাগছিল। তাহলে এই বিষয়টা আছে কার কাছে? আছে হলো connection.php এর কাছে। তার মানে এই পেজটা মূলত ডেটাবেজ হ্যান্ডেল করে থাকে। কানেকশনের এই পেজটা এমনিতে তো কোনো অবজেক্টও বানায় না, কোনো ডাটা শো করে না, কোনো ডাটা ইনসার্টও করে না। সে শুধু কি করে? কানেকশন হ্যান্ডেল করে। তার মানে এটা ডাটাবেজের পার্ট। আর সে এই কানেকশনটা এস্টাবলিশ করে পরে এই প্রিপেয়ারকে কল করার সুযোগ দিছে, এবং সেই প্রিপেয়ারের মাধ্যমে এই জিনিসটা কোথায় চলে গেছে? ডেটাবেজে চলে গেছে। এবং ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসার কাজটা কে করলো? এই মেথডটা করলো। করার পরে সে কিন্তু এই পর্যন্ত আইনা বসে রয়েছে। যদি রিটার্ন না করতাম, ইনডেক্স পর্যন্ত কি থাকতো? ডাটা থাকতো, এবং এখানে আমি ভিউ করতে পারতাম। কিন্তু এটা আমার ভিউ পেজ না, এটা হচ্ছে অনলি ফর ক্লাস ফাইলস। এখানে শুধু ডাটা লজিক্যাল জন্য কাজ করবে, আর কোনো কাজ করবে না। আমি এখান থেকে ডাটাকে রিটার্ন করে দিলাম। এবার যেখান থেকে কল হয়েছে সেখানে একটা ভ্যারিয়েবল দিয়ে সেটাকে ক্যাচ করলাম। এটার মাধ্যমে এবার আমি পুরো ডাটাটা পাইছি,
এবং আমি এখানে ফেচ অল মানে ফর ইচ চালাই দিয়ে প্রত্যেকটা ডাটাকে এর ভিতর থেকে খুঁজে 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 বের করার চেষ্টা করছি। ক্লিয়ার? তাহলে এই গল্পটা আর বোর্ডের গল্পটা একই করছে, তাই না? আচ্ছা, আমি এখানে দুইটা ক্যারেক্টার পাইছি, দুইটা ক্যারেক্টার না তিনটা ক্যারেক্টার পাইছি। একটা পাইছিল ভিউ পেজ, একটা পাইছি ক্লাসের পেজ, একটা পাইছি ডেটাবেসের পেজ। আমি এগুলোর নাম দিতে চাই, এটার নাম হচ্ছে ভিউ, এই যে আমাদের ফোল্ডার স্ট্রাকচার নাম দেওয়া ছিল, এটার নাম ছিল ক্লাস, এটার নাম ছিল হচ্ছে ডেটাবেস বা কানেকশন, তাই না? এখন হয়তো বা ডেটাবেসের কথা বলতেছি, আমি এখানে কানেকশন যে পেজটা, ওই যে কানেকশন নামে যে পেজটা, এটাকেও রাখতে পারি, আরো হয়তো বা কোয়েরি টুয়েরি ইত্যাদি নানা ইস্যুর মধ্যে রাখতে পারি, পারি না? কিন্তু আমি যে আমার পুরো প্রজেক্টের তিনটা পার্ট পাইছি, এটা কি খেয়াল করছেন? একটা ভিউ, একটা ক্লাস, একটা ডাটাবেস। ক্লিয়ার? এই তিনটা পার্ট ছাড়া যে আমরা অচল, এটা কি বুঝতে পারতেছি? তার মানে আমরা চাইলে সকল ভিউ থেকে যদি সরাসরি ডাটাবেসে যেতে যেতাম, এত এত কোডগুলো আমাকে কোথায় লিখতে হইতো? ভিউ পেজে লিখতে হইতো। অসুবিধা ছিল, মেইনটেনেন্স ছিল না। আবার আমরা যদি এই ক্লাসের মধ্যে ভিউ করতে চাইতাম, খেয়াল করেন এটার মধ্যে অলরেডি এতগুলো ডাটা, লোড বেশি হয়ে যেত। আবার কানেকশনের জন্য আমরা একটু ভিন্ন রাখতে পারি, কারণ আমাদেরকে কানেকশন পেজটা প্রত্যেকটা পেজেই করব, এটা আমরা চাই না। আমরা যে এক জায়গা থেকে কানেকশন সবার জন্য হোক, সেজন্য এটাকে আমরা আগে অপটিমাইজ করলাম, আলাদা করলাম। তাহলে এই তিনটা পার্টকে আর কি অপটিমাইজ করা যায়? যায় না। সো মিনিমাম একটা প্রজেক্টে এই তিনটা পার্ট থাকতেছেই, একটা ভিউ পার্ট, একটা ক্লাস পার্ট, একটা ডাটাবেস পার্ট। এবার চলেন নামগুলোকে রিনেম করা যায়। ভিউ ইকুয়াল টু যদি আমি ভিউই বলি, ক্লাস ইকুয়াল যদি আমি কন্ট্রোলার বলি, আর এই ডেটাবেসের নাম যদি আমি মডেল দেই, জাস্ট শুধু রিনেম করলাম, নামগুলো চেঞ্জ করলাম। অসুবিধা তো নাই? গুড। এইবার এই নেন, এই হচ্ছে আপনার সি, এই হচ্ছে এম, আর এই হচ্ছে বি। সো লেটস এমবিসি। সো আমরা যদি এখন দুইটা ক্লাসকে পাশাপাশি সামনে রাখি, দেখেন এই ক্লাসটাকে, কোর্সটাকে খেয়াল করেন, এখানে অলমোস্ট 80% আর 90% কোড হুবহু সেম। এই যে এখানে সেট মেথড কল করছেন, এর কি এক্সিস্ট করে দুইটা মেথড কল করছেন, এখানেও দেখেন হুবহু সেট মেথড কল করছেন, অলমোস্ট সেম, তাই না? এটা তো একেবারেই সেম। স্টোর মেথড কল হয়েছে, কিন্তু চেঞ্জের একটা জায়গা হলো এই লাইনটুক শুধু চেঞ্জ, কোয়েরিটা, তাই না? ওকে ফাইন। নিচের দিকে আসেন, এটাও ইনডেক্স, সেটাও ইনডেক্স, শুধু এই জায়গাটা চেঞ্জ, বাকি সবগুলো জিনিস এক। খেয়াল করেন, এই যে ইনডেক্স, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়েছে, বাকি জিনিসগুলো এক। এক্সিট করা, ফেচ করা, ফেচকে রিটার্ন করা, না পাইলে অ্যাকসেপ্ট করা, থ্রো করা, একই জিনিস। তাহলে আমি কেন এতবার এই জিনিসগুলো লিখলাম? আমি বলছি আমরা ছিলাম হচ্ছে পিএসপিতে লার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ছিল। আর আন্ডারস্ট্যান্ডিং এ আমরা এগুলো অনেক গুলো করে লিখছি যেন আমরা বুঝতে পারি কার কি কাজ। কিন্তু এখন আর সেই সময় নাই, কারণ মডেল চলে আসছে আমাদের কাছে। মডেল কোয়েরির দায়িত্ব নিবে, বুঝতে পারছেন? কোয়েরির ডাটাবেসের সাথে কথা বলার দায়িত্ব নিবে মডেল। তাহলে আমার এই ক্লাস ফাইলটাকে আমি কিন্তু ফ্রেশ করতে পারতেছি ইচ্ছা করলে। চিন্তা করেন একটু, জাস্ট আমি এখন করবো না, কারণ করতে গেলে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে, একটু টাইম নিয়ে করতে হবে। দেখেন এই কোয়েরিটা যদি আমি এখান থেকে আসলে কাট করে দেই, এখানে যদি একটা ভ্যারিয়েবল বসাই দেই, মনে করেন QUERY, এটা ভ্যারিয়েবল বসাই দেই। এবার এই ভ্যারিয়েবলের ভ্যালুটা যদি আমি অন্য জায়গা থেকে হ্যান্ডেল করি, এই ইনডেক্স মেথডটাকে এবার সবার জন্য একই না? এই ইনডেক্স মেথডটা আর এই ইনডেক্স মেথডটার মধ্যে কোনো পার্থক্য থাকবে তখন? এই যে মানে স্টুডেন্টটা কোথায়, এই যে, তাহলে এই কোয়েরিটা যদি আমি এখান থেকে ফেলে দিয়ে এখানে ওই ভ্যারিয়েবলটা বসাই দেই, এবার ইনডেক্স মেথড থেকে আমি ভ্যালু চাচ্ছি, দিতে পারবে না সে। এবার যখন কোর্স লাগবে তখন কোর্সের কোয়েরি আসবে, যখন আমার স্টুডেন্ট লাগবে তখন স্টুডেন্টের কোয়েরিটা আসবে। বাকি মেথডটা কিন্তু সিম্পলিফাই হয়ে গেল। বুঝতে পারছেন না বিষয়টা? এইভাবে চাইলে প্রত্যেকটা মেথডকে আপনি এক লাইনের মেথডে করতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে এই মডেলটাকে যদি আপনি ব্যবহার করেন, মডেল যদি কোয়েরির হ্যান্ডেলটা করে দেয় আপনার জন্য, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তার মানে আমাদেরকে আসলে যেটা করতে হবে, যেটা করা উচিত হবে, সেটা হচ্ছে এখানে এসেই এই ট্রাইয়ের আগেই আমি এখানে একটা কল করব। মনে করেন ইনডেক্স আছে তো, আমি স্টুডেন্ট নামে একটা মেথড বানাইলাম, মেথডকে কল করলাম। তাহলে এবার মডেলে যায় যদি এর কোয়েরি টোয়েরি সব দিয়ে দেই,
বা এখানে মনে করেন যে স্টুডেন্ট না লিখে আমি কোয়েরি লিখি, তাহলে সো কোয়েরি এই মেথডের কাজ হচ্ছে সেগুলো কোয়েরি কালেক্ট করে। আপনার যখন এই কোয়েরি লাগে এই শুধু আপনাকে কোয়েরি দেয়। কিভাবে দেয়? এবার কোয়েরির জন্য যে মডেল থাকে, মডেলের এই জায়গাটা আপনাকে অনেক ধরনের কোয়েরি আপনি লিখে রাখছেন, যখন যেটার সাথে লজিক ম্যাচ করতেছে সেইটা নিয়ে আসতেছে, ওইটা ডাটা আপনি পাচ্ছেন। মানে সিম্পলিফাই যে করা যায় এটা তো পসিবল, আমি হয়তো বা করে দেখাচ্ছি না, করলে আরো বুঝতে পারতেন, বাট এটা তো পসিবল যে যখন আপনার এই কোয়েরিগুলো কি আপনি আসলে ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু আপনার এতগুলো লাইন লেখা লাগছে, কিন্তু কোয়েরিটা যদি আপনি একটা জায়গা থেকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারতেন, আপনার কিন্তু এতগুলো জায়গা এইভাবে ডুপ্লিকেট হইতো না। এটা তো ক্লিয়ার? তখন দেখতেন পুরো ক্রুড হচ্ছে একটা ফাইল দিয়ে। তাহলে মডেল বাড়বে, কারণ কোয়েরির জন্য মডেল বাড়বে, আমাদের এখানে কোনো মডেলই নাই। তাহলে মডেল যদি আমি বাড়াই তাহলে আমার এদিকে ক্লাস কমবে, মানে একজনের যদি তখন দায়িত্বগুলো ভাগ হবে তখন অবশ্যই ওই সাইডে দায়িত্ব বেশি যাবে, এই সাইডে দায়িত্ব কমবে, তখন আপনার ক্লাস ফাইল হয়ে যাবে অল্প অল্প কিছু ফাইলের মাধ্যমে। ক্লিয়ার? এগুলো আমরা আসলে এগুলাই হচ্ছে মূল লজিক, আর এগুলোর উপর ভিত্তি করে আসলে ফ্রেমওয়ার্কটা তৈরি। ক্লিয়ার? ওকে, মোটামুটি আমার এমবিসি বুঝানো এবং এমবিসি নিয়ে কথা বলার এই জায়গাটা ডান। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের এই প্রশ্নটা শুধু মডেলটাই নাই। না, মডেলটাও আছে, যেমন আমি কানেকশন এই যে শুধু ফাইলটা লিখে রাখছি, হ্যাঁ এটাকে আমি একটা প্রজেক্টের মানে একটা ফোল্ডারে যদি করতাম, পুরোটার নাম মডেল দিতাম এবং একটা ফাইল বানাতাম শুধু query.php, ওর ভিতরে শুধু কোয়েরি হ্যান্ডেল করতাম, তাহলে মডেল পেয়ে যেতাম। এটাকে আসলে মাইগ্রেশন বলে লারাভেলের ভাষায়, এই বিষয়টাকে বলে মাইগ্রেশন, মানে কোয়েরি হ্যান্ডেল যে করবে সেই পেজের নাম হবে মাইগ্রেশন। অসুবিধা নেই, এগুলো আমরা দেখবই তো, রিয়েলটাই দেখবো, সো ডামির উপর এত ফোকাস নাই, অসুবিধা কি, আমরা তো রিয়েলটার উপরেই ফোকাস করতেছি। ক্লিয়ার? আমরা একটা নতুন ফাংশনালিটির সাথে পরিচয় হতে চাই, সেটা হচ্ছে একজন ইউজার যখন এই ইউআরএলটা পেস্ট করবে তার ডোমেইনে মানে ইউআরএল এ, ঠিক আছে, সে যে ইনডেক্স পেজটা চাচ্ছে, তার মানে আমাকে ওই পেজে বা এটা যেখানে থাকার কথা ওই জায়গায় অবশ্যই কি থাকতে হবে, একটা ইনডেক্স পেজ থাকতে হবে। যদি না থাকে কি বলে, অবজেক্ট নট ফাউন্ড, এরকম বলে, তাই না? আচ্ছা, আমরা এটা একটা চেকার বসাইতে চাই, আমরা এই জায়গাটায় একটা চেকার বসাইতে চাই। মনে করেন একটা চেকার, এই চেকারের কাজ হবে এই ইউআরএলটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করা। তাতে করে যেটা হবে, একটা পেজের জন্য রিকোয়েস্ট যাইয়া 3-4টা পেজ ঘুরে তারপরে ফাইলটাকে না পেয়ে যে এররটা দেওয়ার কথা, সে প্রথমে এই এররটা পেয়ে যাবে। অর্থাৎ আপনি যে পেজটা খুঁজতেছেন এটা পায় নাই, শেষ, এই কথাটা বলে দিবেন আপনি। এটা তাহলে কি হবে, এটা সুবিধা হবে আমার জন্য। আর আমার যে পেজটা থাকবে সেটাতে সে সরাসরি নিয়ে যাবে। যেমন খেয়াল করেন, এই ইউআরএলটা হইছে ফোল্ডারের ভিত্তিতে না, ফোল্ডারের ভিত্তিতে তো এই পাথটা তৈরি হয়েছে। এই যে আমি যে বলতেছি ভিউ তারপরে স্ল্যাশ দিয়ে স্টুডেন্ট, তার ভিতরে এটা আমি কিভাবে বলতে পারতেছি, ফোল্ডারের ভিত্তিতে। তাহলে ফোল্ডারের ভিত্তিতে যদি আপনার এরকম সিস্টেম হয়, তাহলে একটা প্রজেক্টে ঢুকে যে কেউ কিন্তু যে কারো কোনো প্রজেক্টে যাইতে পারে। আমি লগইন, তো আপনি আমাকে লগইন চেক করছেন, এবার লগইন হয়ে তো আমি অন্য পেজেও অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, করতে পারি না? যেমন আপনার যদি মনে হয় আচ্ছা আমারটা ভিউ দিয়ে আসছে, তাহলে নিশ্চয়ই ওরটা তো ভিউ দিয়ে আসবে, তো স্ল্যাশ দেওয়ার পরে ভিউ এর পরে যে আপনি এন্টার দিলেন, আপনি অবশ্যই দেখবেন মানে লাইভ প্রজেক্ট আপনি দেখবেন ফোল্ডার দেখায়। এমন একটা ফোল্ডার আপনি অ্যাক্সেস করছেন যেখানে শুধুই ফোল্ডার, কোনো ফাইল নাই, ওখানে কি দেখাবে, ফোল্ডারগুলো দেখাবেন আপনাকে। তাহলে এটা কিন্তু একটা হোল তৈরি হলো, আমাদের একটা গ্যাপ তৈরি হলো, যে ইউআরএল পরে পরে ইউজার এদিক সেদিক করতে পারে। এই রাউটার, এই চেক মানে এই যে চেকার, ওর কাজ হবে এই জিনিসগুলো হ্যান্ডেল করা, যে ইউজার যে ইউআরএলটা পেস্ট করছে এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। তার মানে তার কাছে আগে বলা থাকতে হবে আমার এই পুরো প্রজেক্টে কি কি পেজ আছে, বলা থাকতে হবে। আবার আমি সেটা বলবো, কারণ আমি বললে একটা সুবিধা পাচ্ছি। কি সুবিধা? তাহলে এই পেজে তাকে ঢুকতে দিবে, আর এই পেজের কোনো একটা পেজ যদি সে না পায় সরাসরি তাকে বের করে দিবে। বুঝতে পারছেন? এখানে আমি কি নাম দিছি আর সে কি নামে চিনবে, এটা আমার সাথে একজন ডেভেলপারের সাথে এই চেকারের সাথে কথা হবে, ইউআরএল এখানে কোনো ম্যাটার না। আপনি ইউআরএল দিবেন হচ্ছে ভিউ এর ভিতরে স্টুডেন্ট করে বাংলাদেশের পরে আবার index.php, অথচ স্টুডেন্ট নামে বাংলাদেশ নামে আপনার প্রজেক্টে কোনো ফোল্ডারই নাই। তাহলে কি হলো, বিষয়টা সিকিউর হলো না, লজিক থেকে একটু বাইরে গেল না। কেন, এটা কিভাবে সম্ভব হবে? আমি এই চেকারকে যদি বলে দিই শোনো এই ইনডেক্স পেজটার যদি কোনো রিকোয়েস্ট আসে
তুমি নিয়ে যাবা বাংলাদেশের ভিতরে যে ফোল্ডারে যে জায়গায় অমুক জায়গায় যে ফাইলটা আছে এর মধ্যে, তাহলে এটা শুধু সে জানতেছে, ইউজার কিন্তু এখানে কিছু জানতেছে না। ইউজার শুধু দেখতেছে স্ল্যাশ দিয়ে ইনডেক্স দিয়ে সে এন্টার মারছে, কিন্তু তাকে যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এটা কিন্তু সে বুঝবে না। তাহলে এই ব্যারিকেডটা যদি আমরা বসাইতে পারি আমাদের জন্য সুবিধা, সিকিউরিটি পারপাসের সুবিধা, এবং এইটাও একটা সুবিধা যে আমাদের এখানে কি কি প্রজেক্টের কি কি ফাইল নিয়ে আমি কাজ করতেছি আমি একটা গ্লান্স দেখতে পারবো। এটা একটা সুবিধা না? আমি কি আপনার প্রজেক্টে কি কি ফাইল নিয়ে কাজ করতেছি এটা বুঝতে পারি? প্রত্যেকটা প্রজেক্টে যাইতে হয় আমার, কিন্তু এই জিনিসটার মধ্যে চেকার লিস্ট যদি আমি চেক করি তাহলে আমি দেখবো যে সকল পেজের নাম এখানে বলা আছে। তাহলে আমি পারতেছি, তাহলে এই বিষয়টা আমাদের এই প্রজেক্টে মিসিং ছিল। এটা কি থাকলে ভালো হতো না? লারাভেল এই জিনিসটাকে ইনক্লুড করছে এবং নাম দিছে রাউট। রাউট মানে কি? পথ দেখানো। তাহলে এই ডিপার্টমেন্টের কাজ হবে ইউআরএল কে পথ দেখাবে। ক্লিয়ার? সো এবার চলেন আমরা একেবারে রিয়েল টাইম একটা एग्जांपले যাই। রিয়েল টাইম বলতে একটা এই হচ্ছে লারাভেল, এই হচ্ছে লারাকাস্ট, আর মাঝখানে দুইটা ইমেজ, হ্যাঁ এই ইমেজটা খুঁজতেছি। তাহলে এবার যদি এটাকে একটু বোঝার চেষ্টা করেন তাহলে এই দিক থেকে আপনি ফ্লোটা করেন। ও এইভাবে তাহলে মনে হয় কেউ মানসারটা ওইদিন আগে লাগাই ফেলছিল না? যাক, তো আমারটা এটা লাগানো ছিল। সো খেয়াল করেন, আপনি যখন একটা পেজের জন্য রিকোয়েস্ট পাঠান প্রথমে এটা রাউটে যাবে। বুঝলেন? আমার এই চেকারটাতে যে চেক করবে, এইটা চেক করবে না যে শুধু যেই পেজটা আছে নাকি নাই এই কথার জন্য না, বরং সাথে সাথে এইটাও চেক করবে এই পেজটা থাকলে ওকে কোন পেজ দেখাবো। এমনও হইতে পারে লারাভেল এটাও সম্ভব, আপনি কন্টাক্ট পেজ ক্লিক করবে তাকে আপনি অ্যাবাউট পেজ দেখাবেন। এটা কি আমাদের এই প্রজেক্টে সম্ভব ছিল? কারণ কন্টাক্ট পেজে ইউআরএল এ ক্লিক করলে ওকে মাস্ট বি আমাকে কন্টাক্ট পেজে নিয়ে যেতে হবে, কিন্তু এখানে এটা সম্ভব। আপনি সে চাচ্ছে হলো লগইন পেজে যাইতে, কিন্তু আপনি তাকে লগইন পেজে যাইতে দিবেন না। বুঝতে পারছেন? অথেন্টিকেশন মতো এগুলো না, এইসব বিষয়ের জন্য না, এমনিতেই বিষয়টা, হ্যাঁ বিষয়টা রাউট কন্ট্রোল করবে, পথ কন্ট্রোল করবে। অর্থাৎ আমি একজন রাউট বলতে পথ দেখায়, পথপ্রদর্শক। আমি এখানে বসে আছি, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই মনে করেন যে মিরপুর কোন দিকে, এই দিকে না বলে আমি ওই দিকে বলে দিলাম। এবার কি হবে? ডাটা ওদিকে যাবে। বুঝতে পারছেন? আবার আমি বললাম যে আসলে ওইদিকে না এইদিকে, মানে আমার হাতে পুরো কন্ট্রোলটা এখন। এই কন্ট্রোল সিস্টেমটা আসলে কন্ট্রোল করবে হচ্ছে রাউট। তাহলে আমি যখন একটা ইউআরএল প্রেস করব প্রথমে আমাকে কোথায় যেতে হবে? রাউটে যেতে হবে। রাউটে যে চেক করবে যে এইটার ইমেজটা বা এই ফাইলটা আছে কি নাই। যদি থাকে, বিষয়টা উল্টা বলতেছি, এইভাবে অবশ্য বলা ঠিক না, যদি থাকে এরকম না, সে প্রথমে যেটা ট্যাগ করবে তার নামে রাউট বানানো হয়েছে কিনা, মানে রাউট তার এই রেজিস্টারি লিস্টে এই ইউআরএলটা আছে কিনা এইটা চেক করবে। মনে করেন আপনি এরকম লিখলেন যে এই যে এই ইউআরএল স্ল্যাশ দিয়ে আপনি লিখলেন অ্যাবাউট, লিখতে পারেন। তার মানে কি এটা একটা ইউআরএল তৈরি হলো, একটা পেজের জন্য রিকোয়েস্ট তৈরি হলো। এটাতে এন্টার মারার সাথে সাথেই আগে চেক হবে এই রাউট ফোল্ডারে একটা ফাইল থাকবে, ওই ফাইলের মধ্যে এইটা রাউট আছে কিনা, মানে এটা রেজিস্টার্ড কিনা। মানে বুঝাতে পারতেছি না, মানে এই ইমেজটা, এই ফাইলটা যে আপনি বানাইছেন এটাকে আগে রেজিস্টার করতে। যেমন ধরেন আমরা যা ওয়েবসাইট বানাই গুগলে সার্চ করলে পাওয়া যায়, তার জন্য কি আমরা আমাদের সাইটটাকে গুগলের কাছে রেজিস্টার করি না? এটা না করলে কি গুগল আপনাকে দিবে এই সুযোগ? তাহলে এইটা আগে চেক করবে যে রাউটের কাছে তার নাম রেজিস্টার্ড করা আছে কিনা। যদি রেজিস্টার্ড করা থাকে তাহলে এবার বলবে তাকে কোন পেজে নিয়ে যাওয়ার কথা। এই জায়গাটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি বলতে পারেন যে ওকে গ্যালারি পেজে নিয়ে যাও, ও আসছে কন্ট্যাক্ট পেজে, ও কন্ট্যাক্ট করতে পারে, আগে আমার গ্যালারি দেখতে হবে, সে গ্যালারি পেজে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এই জায়গায় আপনার একটা নিয়ন্ত্রণ আছে যে আপনি ইউজারকে কখন কোথায় নেবেন। সাথে সাথে এইটাও একটা বিষয় আছে, একটু যদি মাথা খুলে চিন্তা করেন, এই অ্যাবাউটের উপরে হিট করলেই আমি বুঝতে পারবো ইউজার আসলে কি দেখতে চাচ্ছে। এখানে যদি সে অ্যাবাউট না লিখে স্টুডেন্ট লিখে হিট করে, এইবার একটু মাথা খাটান তো, আমরা যে একই মেথড দিয়া ইনডেক্সের একই মেথড দিয়া ট্রেনারও নিয়ে আসবো, স্টুডেন্টও নিয়ে আসবো, এই জায়গায় কি একটা কনফ্লিক্ট আছে না? বুঝেন এমন এটা অনেক এই জায়গায় আছে শেষ। আবার বুঝেন, আমরা যে একটু আগে অপটিমাইজ করলাম
আমরা যে বলার চেষ্টা করলাম যে কোয়েরিগুলো যদি আমরা আলাদা করে ফেলি তাহলে দুনিয়ার সব ইন্ডেক্স এক জায়গায় করা যায়। এবার কোন ইন্ডেক্স কার ডাটা আনবে এটা কি একটা প্রশ্ন না? এবার একটু খেয়াল করেন তো, যদি মাঝখানে চেকারটা বসানো থাকে সে তো চিনতেছে আপনি কার জন্য রিকোয়েস্টটা পাঠাইছি, তাহলে এইবার সে এটাকে ধরে এবার যদি স্টুডেন্টের কোয়েরিটার মধ্যে পড়ে দেয় তাহলে আপনি স্টুডেন্টের না পাবেন। আবার এই একই লাইন এই জায়গাটাতে ইউজারের রিকোয়েস্টের ভিত্তিতেই এখানে একজনে মনে করেন যে এবার ট্রেনারের উপরে ইয়া করলো, এই নামটা ধরে কি আমি বুঝতে পারবো না যে লজিকটা কি দাঁড়াবে? বুঝতে পারছেন? এটা তো আমরা এতদিন ধরতাম না বা ধরার চেষ্টাও করতাম না, তাহলে এখানে হচ্ছে ধরা যাইতো, এই বিষয়টা কি বুঝতে পারছি? এইটার উপরে ভিত্তি করে মূলত রাউট কাজ করবে। ক্লিয়ার? এইটার উপরে ভিত্তি করে রাউট কাজ করবে, আর এই রাউটের উপরে ভিত্তি করে আপনার কোয়েরিগুলো সাজাবে, মডেলগুলো সাজাবে, ভিউগুলো সাজাবে, আসলে আপনি কি দেখতে যাচ্ছেন কোনটা দেখতে চাচ্ছেন না। তো সেখানে আমি কোড করতে গেলে আমার উল্টো পাল্টা হয়ে যাবে না? হবে না, এই যে সে বুঝতে পারবে। আপনি প্রত্যেকটা রেজিস্টার করে দিবেন। আপনি মনে করেন স্টুডেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে ওকে বলে দেন শোনো তোমার এই স্ল্যাশের পরে যখন ট্রেনার লেখা থাকবে তখন তুমি ট্রেনার এই পেজে নিয়ে যাও, আর এই পেজে সকল ট্রেনারের কোয়েরি লিখে পাঠাতেছেন আপনি। আবার যখন এখানে স্ল্যাশ করে যখন স্টুডেন্ট হবে তখন শোনো তুমি এই পেজে নিও না, student.php এর এই ফাইলটাতে নিয়ে যাও, আর student.php তে ওই কোয়েরিটা করা আছে ও যাবে ওদিকে। বুঝেন নাই? নামটা হচ্ছে যে ইউআরএল এর রেজিস্টার। হ্যাঁ, ইউআরএল রেজিস্টার ফর্মটা, তাহলে সে তো আপনাকে কন্ট্রোল করতে পারতেছে। আর মূলত ইউজার তো এভাবে ট্রেনার লিখবে না, নিশ্চয়ই মেনুতে ক্লিক করবে। তাহলে মেনুতে যা বলা থাকবে ওই পেজের জন্য রিকোয়েস্ট যাবে, আর ওই পেজটাতে আপনার ওই কোয়েরি বলা থাকবে, সেই কোয়েরি দিয়ে ডাটা চলে আসবে। বুঝতে পারছেন মানে লজিকটা বুঝতে পারছেন নাকি? শুনেন, আমি যেটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো তারা যেই জিনিসটা চিন্তা করে বানাইছে সেই জিনিসটা চিন্তা করে আপনাকে ইউজ করলে আপনি 100% সুবিধা পাবেন। বুঝলেন নাই? সিস্টেম যেটা চিন্তা করে বানানো হয়েছে মানে যে বানাইছিল আর যে ইউজার আর যে মানে ক্রিয়েটার, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলে হবে না। ইউজারকেও চিন্তা করতে হবে বানানোর মতো করে, যে সে কি কি চিন্তা করে বানাইছিল, কেন বিষয়টা এরকম হইল, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করছে সে, তখনই তো আপনি এটার মানে ফুল ইয়াটা পাবেন, ফুল ভার্সনটা আপনি পাবেন না। আর যদি ইউজারের মতো খালি চিন্তা করেন তাহলে তো খালি বাইরে খেলা থেকে চলে যাবে, কিন্তু খেলার মাঝখানে যে ফিক্সিং হয়েছিল সে যে ইচ্ছা করে আউট হয়েছে এটা তো বুঝলেন না। ক্লিয়ার? সো মাঠের ভিতরে থাকে। এই হচ্ছে মূলত রাউট দিয়ে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার সিস্টেম বা লজিকটা। তাহলে এবার রাউট থেকে যাবে হচ্ছে কন্ট্রোলারে। তার মানে এই যে আমার সেই ক্লাস ফাইলে থাকবে সকল লজিকগুলা। লজিক বলতে কি বোঝায়? এই যে আমি যে এখন যে চেকারগুলো বললাম বা যে বিষয়গুলো বললাম, কারণ আপনি স্টুডেন্টকে দিয়ে যদি আপনি কন্ট্রোলারে আসেন তাহলে নিশ্চয়ই আপনি কোথায় আসতেছেন? স্টুডেন্ট কন্ট্রোলারে আসতেছেন। আপনি যদি ট্রেনারের থ্রুতে আপনি যদি কন্ট্রোলারে আসেন তাহলে কার থ্রুতে আসতেছেন? ট্রেনারের থ্রুতে আসতেছেন। তাহলে এখন লজিক কোনটা বসাবেন, কোনটা ফলস করবেন, কোনটা ট্রু করবেন, এটা আপনার কাছে এখন এইগুলো সবগুলো বিষয় থাকবে হচ্ছে কন্ট্রোলারে। কন্ট্রোলার এবার চিন্তা করবে আমাকে কি ডাটাবেসে যেতে হবে নাকি যেতে হবে না। যেমন আপনি যদি মনে করেন ডিলিট করবেন ইউজারকে, তাহলে ইউজারকে ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে? ডাটাবেসে যেতে হবে। ডাটাবেসে রেকর্ড ডিলিট করতে হলে তাহলে সে ডাটাবেসে আসবে। যদি আপনার মনে হয় ইনসার্ট করতে হবে, আপনি যদি মনে হয় যে কোয়েরি করে সকল ডাটা দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সে ডাটাবেসে যাবে। কিন্তু একই সাথে আপনি কন্ট্রোলারের ভিতরে ভ্যালিড নামে একটা মেথড বানালেন, ভ্যালিডেশন, ভ্যালিড না। এই ভ্যালিডেশনের কাজ হচ্ছে যে ইউজার যদি 8টা ক্যারেক্টারে কম দেয় তাহলে তাকে মেসেজ দেওয়া যে ইউজার তুমি পাসওয়ার্ড 8টা ক্যারেক্টারে কম দিতে পারো না। এটার জন্য কি তার ডাটাবেসে যেতে হবে? না। এই মেসেজটা কি সরাসরি সে ভিউতে দেখাতে পারবে না? তাহলে কন্ট্রোলারের ক্ষেত্রে কন্ট্রোলার যে সবসময় ডাটাবেসে যাবে তা না, তার প্রয়োজন হলে সে যাবে, প্রয়োজন হলে সে যাবে না। সো এটাই হচ্ছে বিষয় যে কন্ট্রোলার থেকে আপনি হয়তো বা কখনো মডেলে যাচ্ছেন যে মডেল ডাটাবেসের সাথে কথা বলবে, আর কখনো হয়তো বা যাচ্ছেন না, সেই ক্ষেত্রে ভিউ থেকে সরাসরি আপনি এখানে তাকে সেই লজিকটা দেখাবেন। বুঝছি বিষয়টা? তাহলে এই হচ্ছে মোটামুটি একটা লারাভেল ফ্রেমওয়ার্কের মূল অবজেক্টিভ, একেবারে মূল থেকে মূল, এটার বাইরে আর কিছু নাই। এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার 50% লারাভেল কমপ্লিট। 50%। কারণ কি কোড তো আপনার বুঝে নাই, কোড তো সে করেই দিছে, বুঝেন নাই? তাহলে বুঝার আছে শুধু লজিকটা, মানে ক্লাস তো বুটস্ট্র্যাপ সব বানাই দিছে, এবার কোন ক্লাস কোথায় ইউজ করবেন এটা তো আপনার বুঝতে হয়। গ্রিডটা কি 6 কলামের হবে না 3 কলামের হবে এটা তো আপনার বুঝতে হবে, সে তো বানাই দিছে 12টাই। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি তখন মানে দেওয়ার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। সো এইটাই হচ্ছে মূল বিষয়, এবং এটার উপরে ভিত্তি করে এবার কাজ করবেন, দেখবেন আপনার এরর কম হবে, আপনি বুঝবেন কেন প্রবলেমটা হয়েছে। ও আচ্ছা রাউটে দেই নাই,
বুঝতে পারছেন? পেজ পাচ্ছে না, পেজ কেন পাবে না? রাউটে তো আগে রেজিস্টার করতে হবে। আর রাউটে রেজিস্টার করছি অ্যাবাউট নামে, এখন খুঁজতেছি অ্যাবাউট টু নামে, কাজ হবে না, পাবো কিভাবে? বুঝতে পারছেন? তাহলে রাউট থাকলে আপনার জন্য সহজ, ও আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে এবং আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারতেছেন। সো মোটামুটি লারাভেল ইনস্টলেশন এবং হচ্ছে আমাদের এমভিসি প্যাটার্ন এবং এই রাউটের এই গল্পটা এটা মোটামুটি ডান। কারো কোনো প্রশ্ন আছে? রাউটের জন্য কি আলাদা একটা ফাইল থাকবে না হ্যাঁ, ফোল্ডার থাকবে, থাকবে? একটা সেকশনই থাকবে, পুরোটা আমার Folder। লারাভেল জন্য একটা সেকশনই থাকবে। পুরো সিস্টেমটাকে আপনি ডাউনলোড করবো এখনই, করে দেখবেন রাউটের জন্য পুরো একটা সেকশন আছে, ও পুরো একটা ফাইল, ওর মধ্যে মেথড লেখা আছে, অনেক কিছু লেখা আছে, ও কন্ট্রোল করতেছে আপনাকে। সো এখন আমরা অল্প সময় যেটা করব, লারাভেল ইনস্টলটা করব। লারাভেল ইনস্টল বলতে আসলে কি বোঝায়? আপনি বুটস্ট্র্যাপ ইনস্টল বলতে কি বুঝছিলেন? একটা ফাইলকে ডাউনলোড করে আপনার প্রজেক্টে রাখা, এখানেও সেম। এটা না কোনো সফটওয়্যার, না কোনো কিছু, না নেক্সট ফিনিশ, এই ধরনের কোনো বিষয় না। ক্লিয়ার? আমি যেভাবে ডম পিডিএফ ডাউনলোড করছি না, ওই যে কম্পোজার মারছি শেষ কাজ, ওইটার মতো একটা। সো laravel.com এ আসবেন, লারাভেল অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ডকুমেন্টেশনে ক্লিক করবেন। সো এখানে দেখবেন এটার ভার্সনটা দেখাচ্ছে, লেটেস্ট ভার্সনটা 5.5 আছে এখন। এরপর অন্যান্য ভার্সনগুলো আগে আছে, যেগুলো আগে ছিল। আমরা 5.5 করব। সো এই ক্ষেত্রে এখানে যেটা বলছে, একটা রিকোয়ারমেন্ট দিছে আপনাকে, জিজ্ঞেস করছে আপনার পিএসপিটা কি 7 কিনা। বুঝতে পারছেন? তার মানে এখন বা আজকে থেকে আপনি যদি জ্যাম লেটেস্টটা ইনস্টল করেন, তাহলে আপনি অটোমেটিক 7টা পাওয়া যাবেন। আর এটা চেক করার একটা ওয়ে হচ্ছে, আপনি এখানে কমান্ড লাইনে এসে লিখবেন হচ্ছে php-v দিয়ে এন্টার দিবেন, দেখবেন আপনার পিএসপি ভার্সনটা দেখাবে। বুঝতে পারছেন? সো ল্যাবের পিসিগুলোতে সবগুলোতে 7 দেওয়া আছে, তো অসুবিধা নাই, বাট আমার এটাতে একটু প্রবলেম। ক্লিয়ার? সো এটা টেকনিক্যাল সমস্যা, এটা যেহেতু ম্যাক, সো ম্যাকে উইন্ডোজ দেওয়া হয়েছে, এটা আইটি বলছে এটা ওরা সলভ করার চেষ্টা করবে। বাকি আপনাদের বাসায় যায় ইনস্টলের ক্ষেত্রে প্রথমে এটা চেক করে নেবেন। ক্লিয়ার? যদি এটা চেক না করে ইনস্টল দেন, ইনস্টল হবে না এমন না, ইনস্টল হবে, কিন্তু ওই 5 পয়েন্টের জন্য যেটা ক্যাপেবল ওইটা ইনস্টল হবে, মানে 5.5 এর আসবে না, তখন 5.4 আসতে পারে, অথবা 4 নিচেটাও আসতে পারে। বুঝতে পারছেন? এটা হবে। আচ্ছা, তো আমরা চলে যাই ইনস্টলেশনটা দিয়ে, তারপরে আমরা একটু ব্রেক নিতে পারবো, অসুবিধা হবে না, সময় পাবো আমরা। খেয়াল করেন কম্পোজারের থ্রুতে করবো আমরা। তো আমাদের অলরেডি যেহেতু আমরা কম্পোজার আগে অভ্যস্ত, এটা নতুন করে শেখা লাগলো না আমাদের। ক্লিয়ার? কম্পোজারের জন্য এইটা না, এটা দরকার নাই, এটা হচ্ছে প্রথমে লারাভেল ইনস্টল করাটা, এটা দরকার নাই। এই যে এইটা, এই যে ভায়া কম্পোজার একবার ক্রিয়েট প্রজেক্ট, মানে কমপ্লিটটা, মানে ওইটা দিয়ে করলে হয় কি, ইনস্টলারটা কমপ্লিট হয়, পরে আবার লারাভেল ইনস্টল করতে হয়। বুঝলেন বিষয়টা? একবার লারাভেলের ইনস্টলার, মানে অনেক সময় দেখবেন আপনার ডাউনলোড করলে প্রথমে একটা ছোট ফাইল ডাউনলোড হয়, তারপর আপনার মনে করবো ওয়াও তত সহজে নেমে গেছে, ওটাতে ক্লিক করলে পরিবার করে থাকেন, এবার সে ডাউনলোড করে পরে কাজ করে এই ইনস্টলার। সো এই যে এটা রান করে দেবেন একসাথে, আর কোনো কথা নেই। আর এই ব্লক জিনিসটা কি? ব্লকটা হচ্ছে আসলে প্রজেক্টের নাম। একটা ফোল্ডার ক্রিয়েট করবে সে নিজেই, একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের ভিতরে সে পুরো লাইব্রেরিটা বা যে ফাইল তার সাথে থাকা দরকার সবগুলা সে এর মধ্যে রাখবে। তো আমরা যেটা করব, এটাকে করব কপি করে আপনি চলে যাবেন হচ্ছে কমান্ড লাইন ইউজ করতে পারেন, অথবা আমি যেটা করি প্রজেক্টে চলে যান। সো প্রজেক্ট হচ্ছে আমার সো htdocs, এখানে এসে আমি যদি এর মধ্যে পেস্ট করে দেই, তাহলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। সো এরকম কি মানে কি যেন করলাম। সো এই যে এখানে যদি আমি এন্টার দেই, তাহলে ব্লক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সে ওর মধ্যে প্রজেক্টটা তৈরি করবে। বুঝতে পারছেন? আপনি চাইলে এই ব্লকটা কেটে দিতে পারেন, ব্লকটা কেটে দিয়ে আপনি আপনার পুরো প্রজেক্ট রাখতে পারেন, এরকম রাখতে পারেন। তাহলে বিআইটিএম নামে একটা ফোল্ডার তৈরি করবে, তার ভিতরে সে এই পুরো ফাইলের যা যা আছে সবগুলো ইনস্টল করবে। ক্লিয়ার? সো এখানে আপনারা এটা করেন, ইনস্টলটা দেন, এইভাবে ইনস্টলটা দিয়ে ব্রেক নিতে পারেন, কারণ এটা ডাউনলোড হইতে মোটামুটি হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। আচ্ছা, সো এটাকে একটু খেয়াল করেন, জাস্ট আপনি ইনস্টলেশন কমপ্লিট। সো আজকের যে টপিক এটা তো মোটামুটি ডান, কিন্তু আমি এখানে যে জিনিসটা একটু দেখে দিতে যাচ্ছি সেটা হলো যে আপনি যখন এই প্রজেক্টটা বাসায় যে ইনস্টল করবেন, তারপরে একটু স্টাডি করতে হবে না নেক্সট ক্লাসের প্রস্তুতি, সেই হিসাবে আপনি এখানে কোন কোন বিষয়গুলো কেন দেখবেন এই জিনিসগুলো এখানে আমি একটু দেখাই দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি আমার এই প্রজেক্টে একটু খেয়াল করেন,
এই যে লারাভেল এটা নিয়ে আসি, দেখেন না ফিউজ ভাই হ্যাঁ ফ্রিজ করা ফ্রিজ করা, ওকে। সো খেয়াল করেন এই যে লারাভেলটা নিয়ে আসলাম, এখানে যেটা হয়েছে আমিও 5.9 নামাইছি বাট কম্পোজার দিয়ে নামাই নাই। আমি যেটা করছি যেহেতু আমার এটাতে আসলে ওই 7টা দেওয়া ছিল না, সেহেতু এটা নামবে না 5.9 জানি আমি, সেজন্য আমি যেটা করছি খেয়াল করেন আপনি লারাভেলের গিটহাব ইয়া পাবেন, এই যে গিটহাব মানে ওদের যে রিয়েল প্রজেক্ট যেখানে। তো এখানে এসে আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন ডাউনলোড হবে না, মানে সেই ক্ষেত্রে আপনি হয়তো বা কম্প্যাটিবিলিটি বা এই ধরনের কিছু চেক করলেন না, আপনি সরাসরি নামাই নিয়ে আসলেন। এখন মেবি এটা কাজ করবে বা করবে না, কোন কোন বিষয় আছে এগুলো আপনার সাথে পরে ফিক্স করতে হবে, বাট প্রজেক্ট কিন্তু আপনি নামাইতে পারতেছেন। সো এইভাবে আমি এটা ডাউনলোড করে নিছি, কিন্তু একটা জায়গায় একটু চেক করেন, আপনি আপনার প্রজেক্টের composer.json ওপেন করেন। সো খেয়াল করেন আমার এখানে এই কয়েকটাই দেখাচ্ছে, এই কয়েকটা বলতে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই কয়েকটা কি আপনার এখানে আছে? হ্যাঁ সবগুলো আছে? তাহলে আমি একটু ট্রাই করি আমার এটাতে সার্ভ হয় কিনা। যদি সার্ভারটা সাথে ইনস্টল হয়ে থাকে তাহলে আমি যদি আপনার ওই যে যেটা পাইছেন ওটা আমিও পাবো। তো আমাকে বলতে হবে php artisan serve, আমারটা এখানে একটা এরর থ্রো করতেছে, বুঝতে পারছেন? মানে এটা ওই যে ভার্সনগত ইস্যুর কারণে। আমরা তো চেক করব না আপনাদেরটা তো রান করছে, আপনাদের তো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, সো এখন কথা বলতেছি, ডিস্টার্ব করলে আপনি অল্প সময় আছে, অনলি 5 মিনিটস নেব, বেশি না। সো খেয়াল করেন এইগুলো আসলে কি, আমরা জানি কম্পোজার.json এখানে সেই কথাটাই বলা থাকে যে প্যাকেজটা আমরা ডাউনলোড করি, মনে আছে? অর্থাৎ এই যে ডাম অটোলোড করার সময় এই জিনিসটা লিখে আপনাকে ডাম অটোলোড করতে হয়। আবার যখন আমি ভেন্ডর করছিলাম ডম পিডিএফ নামাইছিলাম তখন দেখবেন ওই প্যাকেজের ভিতরে যে কয়েকটা লাইন লেখা হয়ে গেছে অটোমেটিক, ক্লিয়ার? সো আপনারা যখন এটা রান করছেন তখন এই জিনিসগুলো অটোমেটিক সে লিখে দিছে, লেখার পরে এখন এটাকে ডাম অটোলোড বা আপডেট করলে ও এখান থেকে প্রত্যেকটা লাইব্রেরি ডাউনলোড করে করে প্রজেক্টটা আমাকে রেডি করে দিবে, বুঝতে পারছেন? বুঝতে ব্যাপারটা? ওকে ফাইন। এখানে দেখেন আপনি ইএনভিটা যদি দেখেন আপনার এখানে আরেকটা ফাইল বেশি আছে, শুধু ইএনভি নামে একটা ফাইল আছে না? আর আমার এখানে ইএনভি এক্সাম্পল আছে, এটা আগের ভার্সন হিসেবে আসছে। যাই হোক, এখান থেকে আমরা যেটা করি সাধারণত, যেমন দেখেন ইউজার নেম, ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে সেট করে দিলে অটোমেটিক ডাটাবেজে কানেক্ট হয়ে যাবে, ক্লিয়ার? তারপরে আরো যে বিষয়গুলো আছে তার মধ্যে আমরা যেটা একটু আগে শিখলাম রাউট, তাই না? এই দেখেন রাউট। সো একজন প্রশ্ন করলেন যে রাউট আসলে কি কোনো ফাইল থাকবে না, কি থাকবে? তাহলে এই দেখেন এই যে ওয়েব নামে একটা ফাইলের মধ্যে এই বিষয়গুলো আছে। আপনারটার ক্ষেত্রে মেবি শুধু ওয়েলকাম এতটুকু আছে, এটা নাই, আমি এটা পরে বানাইছি, এতটুকু আছে না সবারটায়? এটার কাজ কি? সে বলতে চায় এই ইউআরএলটা যদি এন্টার করে কেউ, এই ইউআরএলটা বলতে রুটে যদি কেউ হিট করে তাহলে তাকে ওয়েলকাম পেজে নিয়ে যাও। এই ওয়েলকাম পেজ কোথায় আছে এটা প্রশ্ন না? দেখেন এটা একটা ভিউ মেথড। সো ভিউ মেথড কি করছে, রিটার্ন করছে এই জিনিসটা। তাহলে ভিউ মেথড নামে নিশ্চয়ই একটা মেথড কল করা আছে, সেই মেথডে বলা থাকবে ফাইল কোথায় আছে। আমরা যদি একটু মানে বাইরে থেকে দেখতে চাই, সেটা আছে হলো রিসোর্সের মধ্যে যায় এই যে ভিউজ, এই যে দেখেন ওয়েলকাম blade.php, ক্লিয়ার? তাহলে এই ফাইলের কন্টেন্টটা সে একমাত্র তখনই পড়বে যখন কি ইউজ করবে, ডোমেন মানে রুট ডিরেক্টরিটা থেকে হিট করবে, তখন এটা এক্সিকিউট করবে। আপনি যদি এখানে ওয়েলকাম বলে ওয়েলকাম টু বলে দেন তাহলে আবারও সেম প্রবলেম, যে এইটাতে ঢুকলে সে ওয়েলকাম টু নামে ফাইল খুঁজবে, খুঁজে যদি এখানে পায় তাহলে দেখাবে, না পাইলে বলবে ফাইল পাওয়া যায় না, বুঝতে পারছেন? আপনি যদি বলেন রুটে আসলে about.php তে যাবা, তাহলে এই দেখেন about.php আমার বানানোই আছে। তো আপনি যদি about.php দিতে পারতেন, তার মানে আমি বলতে চাচ্ছিলাম এটা যে আপনি কিন্তু তার ডিরেকশন কন্ট্রোল করতে পারতেছেন। আপনাকে জরুরি না একবার ইউআরএল ধরে তাকে বলতে হবে এই পেজে, এবং সে চিন্তা করবে ও আচ্ছা আমাকে ভিউ পেজে নিয়ে আসছে, আমি তাহলে দেখি ভিউ পেজের পিছনে যাওয়া যায় কিনা, এরকম চিন্তা করবো না আমরা। কিন্তু এই ওয়েতে কিন্তু আর এটার কোনো পসিবিলিটি নাই। এখন মেবি এখানে হয়তো লেখা আছে সার্ভিস, তার মানে ইউআরএল হবে সার্ভিস, মেনুতে লেখা যাবে সার্ভিস, কিন্তু পেজ কি পাবে সে? অ্যাবাউট। এটা রান করবে, কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনি আসলে পেজের লিংক দিচ্ছেন না, পেজের নাম দিচ্ছেন, আর এই পেজের নামটা সেই পেজের ডিরেক্টরিতে খুঁজে বের করবে, ক্লিয়ার?
আরেকটা লাস্ট উত্তর দেই, সেটা হচ্ছে ব্লেড কেন। আমরা তো পেজ এভাবে লিখতে পারতাম, about.php ছিল, about. মানে welcome.blade. কেন ওটার আইকনটা অন্যরকম। আইকনটা এটা মানে ইয়ার জন্য আসছে, এটাকে আমি যদি ব্লেড লিখি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। সো অ্যাবাউট বলে আমাকে ডট দিয়ে বলতে হবে ব্লেড, BLADE, তাই না? সো দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটার ব্লেডের মানে এটা PHP স্ট্রবের ডিজাইন। ওকে, অ্যাবাউট ডট আপনি যখন ব্লেড দিবেন তখন আপনার রেগুলার যে PHP সিনট্যাক্সগুলো সেগুলো অবশ্যই করতেই পারবেন। খেয়াল করেন এই যে এটা, বুঝতে পারছেন? এখন আপনার মনে চাইলো এইভাবে আপনি ইকো করবেন না, তাহলে ব্লেড আপনাকে আরেকটা সুবিধা দেয় ইকো করার জন্য, এই যে এরকম ডাবল, বুঝতে পারছেন? এর ভিতরে যদি আপনি কোনো স্ট্রিং লেখেন, যেমন দিস ইজ অ্যাবাউট পেজ, এরকম কিছু লেখেন, তাহলে এটা ইকো করা কাজ করতেছে। তাহলে কি সুবিধা হলো আর কি অসুবিধা হলো? সুবিধাটা হলো যে আপনি রেগুলার সিনট্যাক্স ছাড়াও আরও একটা অন্য রকমের একটা সিনট্যাক্স পাচ্ছেন, এবং ইউজ করার ক্ষেত্রে এটা একটু বেশি আপনার জন্য সহজ হবে। কারণ দেখেন, এটা আমাকে যদি ছোট ছোট জায়গায় স্ক্রিপ্ট করা লাগতো, একবার অল্প জায়গায় আমাকে কি লেখা লাগে, সব জায়গায় এরকম একটু একটু করে PHP লেখা লাগে, তাই না? আর ব্লেডে এরকম PHP ব্লকই লাগে না, বুঝতে পারছেন? ব্লেডের ধরনের কোনো PHP ব্লক কিছু লাগবে না, আপনার যেখানে একটু একটু লাগবে আপনি ডাইরেক্ট শুধু এরকম দুইটা জিনিস বসাই দেন। সো এর মধ্যে শুধু একটু মানে লেখা শুরু করেন যে আপনি কি লিখতে যাচ্ছেন। স্ট্রিং হলে স্ট্রিং এ রাখেন, আর যদি ডলার হয় তাহলে যেমন স্টুডেন্ট লিখতে পারেন। এর মধ্যে কি HTML করা যাবে? HTML করা যাবে, সব কিছুই করা যাবে, বাট কিছু অ্যাডভান্টেজ পাবেন আপনি। সো এটা একটু পড়ার জন্য আমি আপনাকে টাস্ক দিয়ে দেই। এই যে এখানে আসবেন, আসার পরে এই দেখেন ফ্রন্ট এন্ডের মধ্যে আমি বেস্ট এই যে ব্লেড টেমপ্লেট পাইছি, দেখছেন? তাহলে এটাতে ক্লিক করেন, ক্লিক করলে এই ব্লেড টেমপ্লেট নিয়ে আপনার যত ধরনের কোয়েশ্চেন, কিভাবে কি করতে হবে, সিনট্যাক্স কি হবে, কেন হবে, সব প্রশ্নের উত্তর তারা এখানে দিছে। এই তাহলে ডকুমেন্টেশনে পড়তে হবে। তারপরে ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে জাস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বড় বিষয়টা সেটা হলো ফোল্ডার স্ট্রাকচার। কোন ফোল্ডারে কি আছে এটা জানার না আমি মানে একটা ফ্রেমওয়ার্ক জানা। আমি যদি একটা টাইম বলি আমি 10টা ফ্রেমওয়ার্ক জানি, আপনাকে বিশ্বাস করতে বাধ্য। কারণ কি? কারণ ফ্রেমওয়ার্ক মানে ল্যাঙ্গুয়েজ না। CSS মানুষ একবারই শিখবে, এবার সে বুটস্ট্র্যাপ জানতে পারে, বুটস্ট্র্যাপের মতো আরো যদি 2-3টা ফ্রেমওয়ার্ক থাকে সে পারবে। তাহলে আমি PHP যেহেতু পারি, আমি কোঅর্ডিনেটর পারি, আমি লারাভেলও পারি, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? ফোল্ডার স্ট্রাকচার। মেবি আমি রাউট ফাইলটা এটা এখানে খুঁজে পাইছি, কোঅর্ডিনেটরে যাই দেখবো যে এটা এখানে নাই, আরেকটা নামে অন্য জায়গায় আছে, কিন্তু কাজ সবার এক। তার মানে ফোল্ডার স্ট্রাকচার বুঝতে পারা ফ্রেমওয়ার্ক শিখা বোঝায়। ফ্রেমওয়ার্ক তো আর আপনি আর কিছু শিখবেন না, খালি কোথায় কি আছে, কোনটা দিলে কি কাজ হয়, এই তো প্রশ্ন। তাহলে এটা যদি আপনি না জানেন কোন ফাইলটা কোথায় আছে, তাহলে আপনি বুঝবেন কিভাবে? ক্লিয়ার? আর যে প্রজেক্টে হচ্ছে লারাভেল রাখবো সেখানে আর আলাদা করে বুটস্ট্র্যাপ রাখার দরকার নাই। এটা দেখে মনে হয় প্রশ্নটা আসছে না, এই যেটা এটা কিন্তু সেই বুটস্ট্র্যাপ না। আচ্ছা, এই বুটস্ট্র্যাপে কিন্তু কোনো বুটস্ট্র্যাপ min.css এরকম কোনো ফাইল নাই। এটার উত্তরে দিতে চাইছিলাম তখন যে বুটস্ট্র্যাপ এখানে মানে হচ্ছে সমন্বয় করা, বুঝতে পারছেন? এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক না। এটা একটা মিসকনসেপ্ট থাকতে পারে, এরকম কিন্তু না। এই বুটস্ট্র্যাপ না, এটা জাস্ট ওরা কিছু ফাইল রাখছে, যে ফাইলগুলো আপনার অ্যাপ নামে ফাইল করছে। একটু দেখে বলি, ভুলে গেছি। সো এখন ওই যে আমরা ইউটিলিটি বানাইছিলাম না, helper.php যেই কাজ ছিল, এটা কমন প্ল্যাটফর্মে থেকে আপনাকে সকল প্রজেক্টে কাজ দিবে। এই ধরনের কিছু প্রোডাক্ট এই জায়গায় থাকবে, বুঝতে পারছেন, যেগুলো গ্লোবালি কাজ করবে। এই ধরনের ফাইলের কাজ মানে সেক্টর হচ্ছে এটা আসলে ওই বুটস্ট্র্যাপ না। বুটস্ট্র্যাপ যেটা সেটা তো ফ্রন্টের জন্য আসবে, সেটা থাকবে হচ্ছে যে পাবলিক ফাইলে। এই দেখেন এখানে CSS আছে, এই যে মানে .css, তাহলে এখানে আপনার বুটস্ট্র্যাপ min.css টা থাকবে। এইটার সাথে আপনি লিংক করা লাগবে না, এখানে শুধু রাইখা দিবেন, এই ফাইল অটোমেটিক এই ভিউ ফাইলের সাথে লিংক হবে। কোথায় যেন আমাদের রিসোর্স, এই যেটা, বুঝতে পারছেন? তার মানে আমি যদি একটু যাই রিসোর্সের ভিতরে ভিউসের মধ্যে এটাতে, তাহলে খেয়াল করেন এখানে কিন্তু স্টাইল ইন্টারনালি যদি করা, এখান থেকে যদি আপনি এখান থেকে এই যে পাবলিকের ভিতরে যে CSS আছে, এই CSS এখানে পাইতে হলে আপনাকে আর ওই যে ধরে ধরে ভাবে লিংক করতে হবে না। এই ফোল্ডারের ভিতরে ফাইল বানাবেন, কোন কোন CSS লাগবে ওটাকে বলে দিলেই ও নিয়ে এসে দিবে। ক্লিয়ার? মানে আপনার প্রশ্ন উত্তরে বলি, CSS এর বিষয়টাই পাবলিক এই ফোল্ডারে,
ফ্রন্ট এন্ডের যে অ্যাসেটস, আমাদের যে অ্যাসেটস ছিল সেটা এখন কোথায়? পাবলিক। সো এখানে থাকবে অন্যান্য বিষয়গুলো, বাকি জিনিসগুলো আগের মতোই থাকতেছে। ক্লিয়ার? হ্যাঁ, এর মধ্যে রাখবেন, মানে ফ্রন্ট এন্ডের সব বিষয়গুলো এখানেই থাকবে, অসুবিধা নাই। এগুলো আমরা টেমপ্লেটিং দেখবো, ডে বাই ডে আরো বিষয় আসবে। আপাতত শুধু জেনে যান কোনটা কোথায় আছে, ঠিক আছে? একটু গুগল করতে হবে, একটু ডকুমেন্টেশন পড়তে হবে, পরে নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত হন। নেক্সট ক্লাস বলতে আমাদের প্রেজেন্টেশন থাকবে, নেক্সট ক্লাসের পরের ক্লাসে একেবারে ফুল দমে এই ধরনের খুঁটিনাটি সব বিষয়গুলো ডিসকাস হবে। ক্লিয়ার?